সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় উদ্যান পালনে মিশ্র এবং বহুস্তরীয় ফসল ব্যবস্থাপনা। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ডক্টর অগ্নিব হালদার, উদ্যানবিদ, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, ছত্তিশগড়। নমস্কার অগ্নিব, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে যে প্রশ্ন আনবো সেটা হচ্ছে বহুস্তরীয় ফসল ব্যবস্থা, এটা আসলে কি? নমস্কার এবং শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুদেরকে। তো বহুস্তরীয় এবং মিশ্র ফসল ব্যবস্থা বলতে যেটাকে আমরা বোঝাই সেটা হচ্ছে যে তিন বা তার অধিক ফসলকে আমরা যদি একই জমিতে একই সঙ্গে যদি চাষ করে থাকি তখন সেটাকে বলা হবে বহুস্তরীয় এবং মিশ্র ফসল ব্যবস্থাপনা। আচ্ছা, অর্থাৎ তিনের বেশি ফসল যদি একই সাথে জমিতে চাষ করতে পারা যায়। আর বর্তমান সময়ে যেরকম অবস্থা, তাতে চাষি বন্ধুরা সবসময় খোঁজেন যে একটু বেশি লাভ যাতে করতে পারেন। তো একই জমিতে যদি অনেক ফসল একসাথে তুলতে পারেন তাহলে লাভের সম্ভাবনা সেখানে কিন্তু বেশি। সেই জন্য আমাদের এই আলোচনা, আমরা আলোচনার মধ্যে জানবো যে কেমন করে এই চাষ করবেন এবং কি করে এই চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন। পরে আপনার কাছে জানতে চাই যে কেন আমরা এই পদ্ধতিতে চাষ করব বা কেন এই পদ্ধতিতে চাষি বন্ধুরা চাষ করার কথা ভাববেন, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। খুবই সুন্দর প্রশ্ন দেবাশিসদা। বহুস্তরীয় ফসল ব্যবস্থাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সূর্যালোক, মাটিতে যে পুষ্টি এবং যে মাটির যে ব্যবহার সবকিছু কিন্তু সুস্থিতভাবে হচ্ছে এবং যার ফলে পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকছে। এবং বর্তমানে আমরা জানি যে আমাদের যে চাষযোগ্য জমির পরিমাণ দিনে দিনে কমছে এবং আমাদের হুম। পূর্ব ভারতে কিন্তু কিন্তু ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের সংখ্যা অনেক বেশি। সেই জন্য আমাদের কিন্তু জমির ব্যবহারটাকে বাড়াতে হবে, যেটা আমরা এই পদ্ধতির মাধ্যমে করতে পারি। অর্থাৎ অল্প সংখ্যক জমিতেই চাষের পরিমাণটা বাড়বে এই পদ্ধতিকে অবলম্বন করলে। একদম। এখন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনার কাছ থেকে জানা সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে যদি জানান যে এই ব্যবস্থা কিভাবে একজন চাষি শুরু করতে পারেন, কেমন করে শুরু করবেন? মানে প্রথমেই তো নিশ্চয়ই সবগুলো ফসল একসাথে লাগাবেন না, ধীরে একদম ধীরে একদম। করবেন বা যেরকম আহ, ভাবেই করুন না কেন, সেই বিষয়টা যদি হুম। একটুখানি আমাদের কাছে খোলসা করে আপনি বলেন। এই যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের সংরক্ষণ এগ্রিকালচার মানে কনজারভেশন এগ্রিকালচার যেটাকে বলা হয় তার একটা হুম। পদ্ধতি। মানে হচ্ছে গিয়ে আপনাকে একটা ফসল লাগালেন, সেটাকে আপনি আহ কাটাই ঝাড়াই করলেন, তারপরে আবার জমিটাকে কর্ষণ করলেন, আবার একটা ফসল লাগালেন। এই ব্যাপারটা কিন্তু থাকছে না, যেটা কিন্তু আমাদের মাটির সংরক্ষণের জন্য ভীষণ ভূমিকা নিচ্ছে। তো সেই জন্য হুম। আমাদেরকে যেটা করতে হবে, এখানে বেশ কয়েকটা সিস্টেম আছে। এখানে আপনার যেমন নারকেল নির্ভর একটা আছে। ঠিক আছে, তো আপনাকে প্রথমে নারকেল লাগাতে হবে। নারকেলের সঙ্গে সঙ্গে আপনারা মাঝখানে যে খালি জায়গাটা থাকছে, ফাঁকা জায়গা, সেখানে ছোট কোনো গাছ যেমন ধরুন লেবু, পাতিলেবু, পেয়ারা, হুম। তারপরে হচ্ছে গিয়ে কলা, এগুলোকে আপনি লাগালেন। এবং নারকেল গাছ এই আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন আপনাকে নারকেল গাছের গা বেয়ে যেগুলো উঠবে যেমন ধরুন আহ গোলমরিচ, চুই, তারপরে পান, এগুলোকে আপনি লাগাতে পারবেন। তারপর নারকেল গাছ যখন আরো একটু বড় হয়ে যাবে, যখন তলায় ছায়া হয়ে যাবে, নারকেলের ছায়া এবং এই সমস্ত লেবু বা পেয়ারার ছায়া, তখন আপনি ছায়া যারা পছন্দ করে থাকে, যেমন হচ্ছে গিয়ে আপনার এই সমস্ত একাঙ্গি, আদা, হলুদ, আনারস, এগুলোকে আপনি ছায়ায় লাগাতে পারবেন। এবং হেলিকোনিয়া একটা ফুল, হেলিকোনিয়া ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফুল। এই হেলিকোনিয়ার কিন্তু আপনি এই ছায়াতে করতে পারবেন। তো আপনার তিনটে চারটে কিন্তু ফসল হয়ে যাচ্ছে একসাথে। অর্থাৎ একই জমিতে চার ধরনের ফসল পাওয়া যাচ্ছে আপনি যে পদ্ধতির কথা বললেন। আরো নিশ্চয়ই এরকম কোনো মডেল থাকতে পারে, সে বিষয়ে একটু পরে জানবো। তার আগে হুম। একটুখানি আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে উদ্যান শস্যে বহুস্তরীয় ফসল ব্যবস্থার সম্ভাবনা। মানে এই যে বিভিন্ন ধরনের ফসল আমরা এখানে আপনি বললেন, কিছু কিছু বললেন, হুম। হুম। এইটার আরো কি কি সম্ভাবনা আছে সেইটার সম্পর্কে যদি একটু জানান। আরো সম্ভাবনা বলতে বর্তমানে যেহেতু জমির সংখ্যা, একটা জমির পরিমাণটা কমছে আর কি, সেই জন্য হুম। আমাদেরকে উদ্যান ফসলের দিকে আমাদের ঝুঁকতে হবে। কারণ উদ্যান ফসল মানে হচ্ছে কি হর্টিকালচারাল ক্রপস, এগুলো কিন্তু উচ্চ মূল্যের ফসল। তো হুম। সেই জন্য আমাদেরকে এই উচ্চ মূল্যের ফসল যদি আমরা এই বহুস্তরীয় এবং মিশ্র পদ্ধতিতে করতে পারি একসঙ্গে তিন বা তার অধিক, তাহলে আমাদেরকে অনেক বেশি লাভ এনে দেবে চাষি বন্ধুদেরকে। তো আমরা প্রপার যে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে গিয়ে
সার বা খাদ্য ব্যবস্থাপনা এবং ট্রেনিং টুনিং মানে কাটাই ছাঁটাই এই সমস্ত গুলোকে একদম যে বিজ্ঞানসম্মত উপায় যেগুলো কৃষি বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন গবেষণাগার দ্বারা স্বীকৃত সেই পদ্ধতি মেনে আপনারা যদি এই বহুস্তরীয় এবং মিশ্র চাষ ব্যবস্থাপনা করেন উদ্যানজাত ফসলের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। আচ্ছা, আপনি নারকেলের সঙ্গে কিছু কিছু গাছের কথা বলেছেন। এর পাশাপাশি আমাদের যে অঞ্চল, বীরভূম এবং বর্ধমান সংলগ্ন যে লাল কাঁকুড়ে মাটি অঞ্চল, এখানে আর কি কি মডেল হতে পারে যেটা চাষি বন্ধুরা যদি মানে অনুসরণ করেন তাহলে আরো বেশি করে লাভ পাবেন, সেই বিষয়ে যদি একটু জানান। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গিয়ে কাজু বাদাম, ক্যাসিউ নাট। কাজু বাদাম ভিত্তিক যদি আপনারা এই শস্য ব্যবস্থাপনা যদি করেন, এই বহুস্তরীয় চাষ ব্যবস্থাপনা, সেটাও কিন্তু খুব ভালো। তো কাজু বাদাম যেটা হয় সেটাতে আপনাকে যেটা করতে হবে, কাজুর সঙ্গে আমাদেরকে ছায়া পছন্দ করে এমন ধরনের যে সমস্ত রয়েছে আদা, হলুদ এই সমস্ত গুলোকে নিতে হবে। ঠিক আছে, এবং কাজুর মধ্যে মধ্যে আমাদেরকে যে খালি জায়গাটা থাকবে সেখানে আমাদের এই পেয়ারা, লেবু এই সমস্ত জাতীয় নিতে হবে, এবং হেলিকোনিয়া এটাও কিন্তু ছায়া পছন্দ করে, সেম একদম নারকেলের মতনই। কিন্তু কাজুর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে কাজুর ক্ষেত্রে কিন্তু আপনি তিনটের বেশি কিন্তু ফসল করতে পারবেন না, সর্বাধিক তিনটে, কারণ কাজু কিন্তু আরো বেশি মাটি থেকে আরো বেশি পুষ্টি শোষণ করে নেয়। হুম, হুম, এবং কাজুর জন্য কিন্তু আমাদের এই লাল মাটি অঞ্চল ভীষণভাবে আদর্শ, কাজুর জন্য এটা কিন্তু একদম জোন। হুম। এবং কিছু প্রকল্পও আছে, সেগুলো আপনাকে আমি ধীরে ধীরে বলবো শেষের দিকে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যে প্রকল্পের কথা বলছেন সেইটাই যদি আমাদের এখানে একটুখানি যদি বলেন যে কি কি ধরনের প্রকল্প বা কি কি সুবিধা রয়েছে যদি এই একদম ফসল একদম। পদ্ধতি হুম হুম। এই চাষ পদ্ধতি যদি চাষিরা অবলম্বন করেন তাহলে কি কি একদম। সরকারি প্রকল্প রয়েছে যেখান থেকে তারা সুবিধা পেতে পারে? সরকারি প্রকল্পের ব্যাপারে আসি, সেটা হচ্ছে খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। সেটা হচ্ছে যে কাজু ভিত্তিক যদি আপনারা করেন, তাহলে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কাজু গবেষণা কেন্দ্র রয়েছে হুম, ঝাড়গ্রামেতে, রিজিওনাল রিসার্চ সেন্টার ফর রেড অ্যান্ড ল্যাটেরাইটিক জোন, মানে লাল কাকুরি মৃত্তিকা অঞ্চলের যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র, হুম, সেখানে যিনি অধিকর্তা আছেন, গবেষণা অধিকর্তা ম্যাডাম রয়েছেন ডক্টর মিনি পদুয়াল, ম্যাডামের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং সেখানে কাজুর যে আপনাদের চারা এবং কাজুর যেটাকে বলা হয় গ্রাফটেড চারা আর কি, কলম করা চারা, বিভিন্ন সংস্কৃত জাতের মানে একদম খুব আদর্শ জাত যেগুলো পশ্চিমবঙ্গের জন্য হবে, সেগুলো আপনারা বিনামূল্যে পাবেন সেই প্রকল্পের মাধ্যমে। এবং যারা এসসি এবং এসটি ক্যাটেগরিভুক্ত আছেন তাদেরকে সেই চারার সঙ্গে সঙ্গে আরো সার এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু সেই প্রকল্পের মাধ্যমে পাবেন। তো আপনাদেরকে হুম, ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করবো ঝাড়গ্রামে। এছাড়াও আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে ওষুধি এবং সুগন্ধি গাছের যে গবেষণা কেন্দ্র রয়েছে লখনৌতে, হুম, সিএসআইআর সি ম্যাপ, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, তাদের এখন বর্তমানে চলছে ন্যাশনাল অ্যারোমা মিশন, যেটা কিনা আমাদের বিভিন্ন রাজ্যের যে আহ ঔষধি গাছের যে বোর্ড রয়েছে তাদের মাধ্যমে এটা কিন্তু তারা বাস্তবায়ন করছে। তো আপনাদের পশ্চিমবঙ্গের যে ওষুধি বোর্ড রয়েছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, তারা আপনাদেরকে সহায়তা করবে ওষুধি গাছ তথা বিভিন্ন সুগন্ধি গাছ যেমন মশলার গাছ এই সমস্ত ক্ষেত্রে। এছাড়াও পশ্চিমবঙ্গ জৈব বৈচিত্র্যর যে বোর্ড রয়েছে, বায়োডাইভার্সিটি বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের সঙ্গেও হুম। আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, তারাও এই সমস্ত সুগন্ধি গাছ এবং বহুস্তরীয় চাষের ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করছে। বীরভূম জেলাতেও কিন্তু তাদের একটা ইউনিট রয়েছে এবং একজন অফিসার রয়েছেন। আর একটা বিষয় সম্পর্কে যদি একেবারে সংক্ষেপে জানান, আপনি দুটো বলেছেন, একটা হচ্ছে নারকেল গাছকে মূল করে এবং দ্বিতীয়টি হচ্ছে কাজু। হুম, এছাড়া আর কোনো ফসল কি আমাদের এই অঞ্চলে হওয়ার সম্ভাবনা আছে যেখান থেকে চাষি বন্ধুরা এরকম বহুস্তরীয় বা মিশ্র হুম। ফসল ব্যবস্থাটাকে অবলম্বন করে চাষ করতে পারে? আর যে সমস্ত ফসলগুলো দেবাশ্রিতা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার আম ভিত্তিক করা যেতে পারে। আমের মধ্যে এখন আপনি জানেন যে অনেক খাটো জাতের আম চলে এসেছে যেগুলো কিনা প্রত্যেক বছরই ফলন দেয়। তো সেই সমস্ত আমগুলোকে আমরা যদি ব্যবহার করি কাজুর পরিবর্তে, সেখানে আমরা কিন্তু করতে পারি আম ভিত্তিক। তাছাড়া হচ্ছে সুপারি ভিত্তিক, সুপারি ভিত্তিকটা আসলে উত্তরবঙ্গের জন্য খুবই ভালো। উত্তরবঙ্গে যে আমাদের এই সমস্ত আবাদি ফসলের যে গবেষণা কেন্দ্র রয়েছে, হুম, সর্বভারতীয় গবেষণা কেন্দ্র আবাদি ফসলের সিপিসিআরআই, সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, সেখানে কিন্তু সুপারি নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। তো সুপারিটাও কিন্তু আপনারা বীরভূমের যে সমস্ত নানুর বা এই সমস্ত ব্লকগুলোতে লাভপুর, নানুর এই সমস্ত অঞ্চলে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন, বা বর্ধমানের এই
পূর্ব দিকের অঞ্চলে, মানে হচ্ছে আপনার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট, রায়না, ঠিক আছে, কাটোয়া, এসব অঞ্চলে আপনারা সুপারি ভিত্তিক করতে পারেন, এবং আম ভিত্তিক কিন্তু সমস্ত লাল মাটি অঞ্চলেই আপনারা করতে পারেন। আমকে প্রধান ফসল হিসাবে আপনারা লাগাতে পারেন এই ব্যবস্থা হ্যাঁ, করে। আর একটা জাস্ট মানে শুধুমাত্র আপনার থেকে একটুখানি জানার যে সম্ভাবনা আছে কিনা, কাঁঠালকে যদি মূল গাছ হিসাবে নিয়ে কেউ করতে চান, সেই বিষয়ে কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ দেবাশিসদা, খুব ভালো একটা প্রসঙ্গ বললেন আপনি। কাঁঠালের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা রয়েছে। কাঁঠালের একদম নতুন যে সমস্ত জাতগুলো এসছে, যেগুলো আপনার ইচড় হিসাবে ব্যবহার করা হয়, যেগুলোকে বছরে কিনা দুইবার থেকে তিনবার ফলন হয়, এবং ফলগুলো কিন্তু অ্যাজ এ সবজি, মানে ইচড় হিসাবে ব্যবহার করা হয়। তো এই কাঁঠাল যদি আপনারা ব্যবহার করেন এবং তার সঙ্গে যদি ড্রিপ ইরিগেশন সিস্টেম যদি আপনার থাকে, তাহলে কিন্তু কাঁঠাল বেশ ভালোই হবে, এবং লাল মাটি অঞ্চলে কাঁঠাল কিন্তু ভালোই হচ্ছে। বাঁকুড়ায় থেকে আমার কাছে রিপোর্ট এসছে যথেষ্ট ভালো, বীরভূমেও কিন্তু হবে, বীরভূমেও এটা একটা বড় সম্ভাবনা রয়েছে। বড় অনেক অনেক সম্ভাবনা ধন্যবাদ রয়েছে। অগ্নিভ আপনাকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আশা রাখবো চাষি বন্ধুরা যারা নতুন ধরনের চাষ নিয়ে পরিকল্পনা করেন এবং ভাবনা চিন্তা করেন যে নতুন কোনো চাষ থেকে একটুখানি বেশি লাভ করবেন, তাদের জন্য এই আলোচনা ফলপ্রসূ হবে। অনেক অনেক ধন্যবাদ। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত শিবরামপুর গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি শুধুমাত্র যে ধান চাষ বা সবজি চাষ না, তিনি একজন প্রাণী বন্ধু হিসেবেও কাজ করছেন। বিভিন্ন জায়গায় তিনি মানুষকে সচেতন করছেন যে কোন প্রজাতির প্রাণী পালন করলে লাভজনক হবে, সেই বিষয়ে তিনি সকলকে সচেতন করছেন, এবং রোগের সমস্যা দিলে তার আগাম যে সতর্কবার্তা, সেটাও কিন্তু তিনি প্রাণীবন্ধু হিসাবে কাজ করে আসছেন। এরকম একজন আমরা চাষি বন্ধুর সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম স্বাধীন কুমার রায়। আচ্ছা, স্বাধীনবাবুকে জানবো যে আপনি তো প্রাণীবন্ধু হিসেবে কাজ করছেন এবং নিজেও একজন চাষি বন্ধু, সফল চাষি বন্ধু, বিভিন্ন ধরনের সবজি চাষ, ধান চাষ করেও সফল হয়েছেন, এবং পশুপালন তো করে আসছেন। এবং এই পশুপালন শুধুমাত্র যে গরু তা না, বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস, মুরগি, সব ধরনের কিন্তু আপনি এগুলোকে পালন করে আসছেন, এবং আপনি একজন এই যে প্রাণী পালন হিসাবে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। আপনার কিছু অভিজ্ঞতার কথা আজ আমরা শুনব। তো কতদিন ধরে আপনি এই প্রাণী পালন করে আসছেন? আমরা আজ থেকে মোটামুটি 18 বছর থেকে 20 বছর হচ্ছে আমরা এই পশুপালন করছি। তো আমরা বিভিন্ন জাতের গরু এবং ছাগল পালন করে থাকি। যেমন বর্তমানে আমাদের দুধেরও ব্যবসা আছে। আমরা বাড়িতে জার্সি কিছু গরু পালন করে থাকি, এবং পাশাপাশি কিছু দুধ কালেকশন করে আমরা বোলপুর শহরে নিয়ে যাই। তো আমরা দেখেছি আমাদের যে পরিবেশ পরিস্থিতি, তাতে আমাদের এখানে জার্সি গাইটা খুবই ভালো, কেননা জার্সি গাই দুধও বেশি দেয়, পাশাপাশি আমাদের এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছে, এবং গরুটাও শান্ত প্রকৃতির হয়। পাশাপাশি আমরা যে গরুগুলো দেখি চারিদিকে, তাদের মধ্যে গির প্রজাতির একটা গরু আমরা পালন করে থাকি। সেই গরুগুলোর সুবিধা কি না, গির গরু আমাদের এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে খুবই ভালো, পাশাপাশি রোগ টোগগুলোও খুব কম। দেখুন, আমি যে শুধুমাত্র পশুপালন করি বা কৃষিকাজ করি তা না, আমি বর্তমানে বোলপুর শ্রীনিকেতন ব্লকের একজন কসবা পঞ্চায়েতের এআই ওয়ার্কার, অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কর্মী, কৃত্রিম প্রজনন কর্মী। সেখানে প্রতি সপ্তাহে আমরা ব্লকের থেকে নানা রকম গায়ের বীজ নিয়ে আসি, এবং সেগুলো গ্রাম থেকে গ্রামান্তরে আমরা সেগুলো চাষিদের বাড়িতে যে সমস্ত গাভী রয়েছে সেগুলোর প্রজনন করে থাকি। তো সেখানে দেখেছি গিরটাই আমাদের এখানে বেশি চালু রয়েছে, কেননা ওই যে গির জাতি গাইটা বললাম যে প্রচুর দুধ দেয়, কিন্তু পাশাপাশি ওর যে সবচেয়ে যেটা ভালো দিক, সেটা হচ্ছে আমাদের পরিবেশের সঙ্গে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করে। এবং তার পাশাপাশি জার্সি রয়েছে। তবে আমাদের কাছে বীজ হিসাবে
হলস্টিন বীজও থাকে, জার্সি, এবং 50% জার্সি বলেও একটা বীজ আমরা রাখি, যেগুলোকে আমরা যে সমস্ত জার্সি গায়ে রয়েছে সেই জার্সি গায়েগুলোকে বা জার্সি বকনগুলোকে এই 50% বীজটা অ্যাপ্লাই করি। পাশাপাশি আমাদের যে সমস্ত দেশীয় গরুগুলো রয়েছে সেই দেশীয় গরুগুলোকে আমরা পিওর জার্সি অর্থাৎ 100% জার্সি যেটা, সেটাকে প্রয়োগ করি। পাশাপাশি গির 100% গিরটা আমরা প্রয়োগ করে থাকি, এবং হলস্টিন যেটা 50% হলস্টিন, সেটা একমাত্র হলস্টিনকে আমরা প্রয়োগ করি। এই বীজগুলো নিয়ে আমরা বিভিন্ন গ্রামে গিয়ে চাষি বন্ধুদেরকে সজাগ করি এবং সচেতন করি যে আজকের দিনে ষাঁড় রেখে একটা গরু হয়তো 3 সের কি 2 সের দুধ দিল, কিন্তু আজকে এই কৃত্রিম প্রজননের মাধ্যমে যে সমস্ত গরু আমরা পেয়ে থাকি সেগুলো মিনিমাম এই সাধারণ পরিবারের থেকেও 5 সের 6 সের, কোনোটা 10 সের 18 সের পর্যন্ত দুধ দিয়ে থাকে। তার জন্য আমরা সবসময় চাষিদেরকে বোঝাই যে আপনারা একটা ষাঁড়ের বিট না দিয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের, সংকর জাতের আপনারা গাভী উৎপাদন করুন। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষকে সচেতন করছেন, বর্তমানে আপনিও এই প্রাণী পালন করছেন, বর্তমানে আপনার বাড়িতে কতগুলো এই গির জাতির গবাদি পশু আছে? আমাদের বাড়িতে 3টে গির গাই আছে, পাশাপাশি জার্সি গাই রয়েছে। হ্যাঁ, বর্তমানে আমাদের বাড়িতে 14টি গরু আছে। আপনি জানবো যে এতগুলো গবাদি পশু রয়েছে, সেখানে তো পরিচর্যা দরকার হয়ে থাকে, তার যত্ন দরকার হয়ে থাকে। রোগের সমস্যা হলে তার জন্য কিন্তু আমাদের আগাম সতর্ক বা ভ্যাকসিন দিতে হয়। কিভাবে আপনারা এর দেখাশোনা করেন বা পরিচর্যা করেন, মানে খাবার কি কি দেন, কি কি ধরনের ভ্যাকসিন দেন, এগুলো একটু আপনার কাছে জানবো। হ্যাঁ, দেখুন, সবচেয়ে আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদেরকে জানতে হবে পশুদের কি কি রোগ হয়। দেখুন, আমরা প্রথমেই দেখি যেটা সচরাচর আমরা বলি এঁসো রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, হ্যাঁ, যেটা মুখে এবং পায়ে হয়, হ্যাঁ, যেটাকে বর্তমানে আমরা খুঁড়িয়া রোগ বলে আমরা যেটা মনে করি। হ্যাঁ, পাশাপাশি একটা রোগ রয়েছে যেটা গলা ফোলা, হ্যাঁ, HS বলা হয়, এবং আর একটা রোগ হয়েছে যেটা ব্ল্যাক কোয়ার্টার্স, এবং পাশাপাশি অ্যানথ্রাক্সও রোগ রয়েছে আমাদের এখানে। তবে অ্যানথ্রাক্স রোগের প্রভাব অনেকই কম। আমরা সচরাচর যে রোগগুলো দেখি তার মধ্যে বেশিরভাগই দেখি খুঁড়িয়া, এবং এই যে গলা ফোলা রোগ বলছি, ওটা খুব মারাত্মক রোগ। গলা ফোলা রোগ একবার হয়ে গেলে সেই গাভীদেরকে বাঁচানো, সেই গরুগুলোকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। পাশাপাশি যেটা আমরা পচে ওরা বলি ব্ল্যাক কোয়ার্টার্স, এগুলো 2 বছর পর্যন্ত গরুদের হয়ে থাকে। তো এই প্রত্যেকটারই ভ্যাকসিন আছে, এবং আমাদেরকে ব্লক থেকে এই ভ্যাকসিন সাপ্লাই করে। আমরাও গ্রামে গ্রামে গিয়ে সেই ভ্যাকসিনগুলো দিয়ে আসি। আমরা দেখেছি 2 বছর আগেও বড় বড় গরুকেও এমন অবস্থা, মানে সারা শরীরের মধ্যে এমন একটা যে স্কিনগুলো হয়ে যাচ্ছিল, ফোসকা ফোসকা ফোলা ফোলা, যেটা একবারে সেই মানে কোনো ওষুধেও কাজ করছে না। তার ফলে প্রচুর গরু মারাও গেছে এবং সারা শরীর মনে হচ্ছে পুড়ে গেছে। এরকম একটা মারাত্মক রোগ এখনও চলছে বর্তমানে। তবে এবছর যা লক্ষ্য করছি যে বড় গরুগুলোর চেয়ে ছোট ছোট বাচ্চা, একবারে 10 দিন থেকে আরম্ভ করে 1 বছর পর্যন্ত বাছুরদের বেশিরভাগ এই রোগটা হচ্ছে। তো এই রোগের বর্তমানে ভ্যাকসিনও এসছে, আমরা গ্রামে গ্রামে সেই ভ্যাকসিন করে দিয়ে আসছি। এই রোগটার নাম লাম্পি স্কিন ডিজিজ, LSD। এই যে মারাত্মক রোগ হচ্ছে, তার সমস্যার সমাধানও তো অবশ্যই আছে, সেটা আপনারা করছেন, এবং বর্তমানে আপনার বাড়িতে অনেকগুলো গবাদি পশু রয়েছে, সেখানে আপনি বুঝতেই পারছেন যে কী ধরনের সমস্যা হতে পারে এবং আগাম কী ধরনের ভ্যাকসিন দিলে এদের এই রোগগুলো হবে না, সেটাও কিন্তু আপনারা এই কাজটা করে আসছেন। তো আপনাকে জানবো যে এই যে এই এত বিভিন্ন প্রজাতির গবাদি পশু রয়েছে, এটা কতটা পরিমাণ দুধ দেয়? দেখুন, আমরা দেখেছি যে এমনি সাধারণভাবে খায় আমাদের সাধারণ পরিবারের ভিত্তিতে, সেখানে জার্সি গরুগুলো পোষায় লাভজনক, এবং পাশাপাশি গির গরু,
কেন না আমরা দেখেছি যে এগুলোকে সাধারণভাবে খায়েও একটা জার্সি আমাদের পরিবারে 5 থেকে 7 সের 8 সের করে দুধ দেয় সাধারণ খাওয়াতে। এবার যদি কেউ রুটিন করে তাদেরকে খাওয়ায় তাহলে অবশ্যই দুধের পরিমাণ অনেকই বাড়বে। না, এই যে রুটিন অনুযায়ী খাওয়াতে বলছেন, পাশাপাশি আপনি জানবো পরিমাণ এবং খাওয়ার মানে কী কী খাবার দেন সেটাও জানা দরকার আছে। হ্যাঁ, দেখুন, দানা জাতীয় খাবার এবং পাশাপাশি একটু বেসন, হ্যাঁ, একটু গুড় কি একটু ভুসি, এইসবগুলো খাওয়ালে দুধ অবশ্যই বাড়বে। কারণ এইসব খাবারেরও একটা রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী যদি আমরা খাওয়াতে পারি। পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের বাড়িতে যেগুলো চাল করে ভাত করে, অর্থাৎ আমরা যেটাকে জেউলি বলি, সেই জেউলিও আমরা একটা গরুকে মোটামুটি 1 সের চালের জেউলি খাওয়াই। তার ফলে কিন্তু আমরা সেখান থেকে দুধের প্রোডাকশন ভালোই পেয়ে থাকি। হ্যাঁ, এবং আমরা মানুষকেও আমরা এই সমস্ত খাবার দেওয়ার জন্য উৎসাহিত করি। এবং দেখেছি আমি চারিদিকে, সাধারণত বোলপুরের আশেপাশে যেমন লালবাঁধ রয়েছে, সামবাটি রয়েছে, হ্যাঁ, গোয়ালপাড়া রয়েছে, এখানে ভালো ভালো গরু তারা প্রতিপালন করেন। সেখানে বেশিরভাগটাই জার্সি টাইপের জার্সি গায় এবং হলস্টিন গায়, হ্যাঁ, যারা প্রায় 18 সের পর্যন্ত দুধ দেয় দুবেলাতে। হ্যাঁ, এবং জার্সিগুলোও প্রায় 8 সের, 10 সের, 12 সের করে দুধ দেয়। এবং এই এলাকাতে বেশিরভাগই দেখেছি তারা বড় বড় গরু পালন করে এবং এনাদেরও মূল বিজনেসটাই হচ্ছে গৃহপালিত পশু পালন করে, হ্যাঁ, তারা প্রোডাকশন তৈরি করে এবং বিক্রি করে দুধ। হ্যাঁ, দেখুন, আজকে আমরা বিগত দিনে দেখেছি বাবা কাকারা গরু পশু পালন করেছেন, কিন্তু সেগুলো একদমই আমাদের দেশি গরু, যেগুলোর দুধের প্রোডাকশন খুবই কম। তাই আমরা একটু উন্নত চিন্তা ভাবনা করে এই কৃষিকাজের পাশাপাশিও, হ্যাঁ, যে একটু উন্নত জাতের গরু পালন করে সেখান থেকে কিন্তু আমরা আজকে গেইন করতে পেরেছি। হ্যাঁ, এবং আমাদের সংসার ভালোভাবেই প্রতিপালিত হচ্ছে। যে দুধটা আমরা প্রোডাকশন করে এবং আমাদের কাছের শহর বোলপুর, সেখানে নিয়ে গিয়ে কোয়ার্টারে দিয়ে আসি। হ্যাঁ, এবং সেখান থেকে আজকে একটা সচ্ছল পরিবার হিসেবে আমাদের খুব ভালো লাগে। এবং তার জন্য আমরা অনেক মানুষকে উৎসাহিত করি যাতে উন্নত ধরনের, উন্নত প্রজাতির পশুপালন করে, হ্যাঁ, ভালো দুধের প্রোডাকশন আমরা পেতে পারি। তার জন্যে সকলকে আমরা উৎসাহিত করি। নিজেও আমরা স্বনির্ভর হয়েছি। আমরা আজকে খুব গর্বিত যে এই পশুপালন এবং কৃষিকাজের পাশাপাশি আমরা বিভিন্ন প্রজাতির পশু পালন করে আজকে নিজস্ব স্বনির্ভর হতে পেরেছি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজকে আমরা এসেছিলাম বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত শিবরামপুর গ্রামে। আমরা কথা বললাম এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি আজকে প্রাণী পালন করে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।